হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমার চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমাদের আজকের গল্প প্রণয়নী, লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। আমার ভাসুর ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি, রুদ্র রওশন চৌধুরী, যার শিরায় শিরায় দম্ভ, মেজাজ প্রতিটি ধবনের ফাঁকে। এমন একগুয়ে লোক আমি দুটো দেখিনি। আগে আপুর কাছে এরকম হাজারটা বিশেষণ শুনলেও বিশ্বাস করে উঠিনি এরকম হয় নাকি, কিন্তু না, উনি সত্যিই তাই। যেদিন প্রথম অব্র ভাইয়ারা মানে আপুর বরার তার পরিবার আপুকে দেখতে আসে, সেদিনই প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে। গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি। আমরা তখন অতিথি অভ্যর্থনার খাতিরে দাঁড়িয়ে। তকতকে পোশাক, লম্বা চড়া ফর্সা লোকটাকে দেখে আমার মাথা ঘুরে গেল। বলা বাহুল্য, ক্রাশ নামক হুমড়ি খেয়েই ওনার ওপর পড়লাম। এত সুন্দর মানুষও বুঝি হয়, এই 19 বছরের জীবনে দেখিনি আমি। যখন জানলাম ইনি আমার হবুদুল্লাবের একমাত্র বড় ভাই, আমার চোখ জ্বলে ওঠে আনন্দে। এমন মানুষ কিনা আমার বিয়েই হবে। কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি। যখন আমার হাতের গোলাপ জল ওনার উপর ছিটিয়ে দিলাম আর উনি গরম চোখে চেয়ে বলেন, হোয়াট দ্য হেল। ক্রাশ নামক খাদ্য সেখানেই কুখাদ্য হিসেবে আহুতি দিল। এমন কর্কশ ভাষা, তাও এমন সুশ্রী চেহারে, মেনে নিতে পারিনি। কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম। লোকটার সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন, দাঁত চেপে বিড়বিড় করলেন, ঝরঝরে ইংরেজিতে আমাকে বলে গেলেন ইডিয়ট। তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে। আমি শুধু ফেল ফেল করে চেয়ে রইলাম। পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো, হুঁশ ফিরতেই নিজের উপর চরম বিরক্ত হলাম। এরকম একটা নাকুচু লোকের উপর ক্রাশ খেয়েছি। ছি সেজুতি, ছি। হ্যাঁ, নাকুচুই তো। সামান্য গোলাপ জলের ছিটেতে যার গা জ্বলে উঠলো, তাকে দেওয়ার মতো এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পাইনি। এরপরে ঘটলো আরেক ঘটনা। মেহমানদের সামনে আম্মু আমাকে দিয়েছিলেন নাস্তা পরিবেশনের দায়িত্ব। আপু তখন শাড়ি চুড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে সোফায় বসে ওর শ্বশুর বাড়ির লোক বলতে শুধু ওর শাশুড়ি আর ওর ভাসুর। একটা কথা না বললেই নয়, অব্র ভাইয়ের সাথে এই লোকের আদ্যপান্ত মিল নেই। অব্র ভাইয়া ওনার মা দুজনেই ভীষণ হাসিখুশি আর মিশুখী। সেখানে ওনার বড় ভাই প্রচণ্ড গম্ভীর। আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে দেখিনি। না আলাপ করানোর সময় ছিল না। আমার আপু আর ভাইয়ের লাভ ম্যারেজ, দীর্ঘদিন প্রেমের পরিণতি দিতে আজ বিয়ের দিনক্ষণ পাকা করা হবে। সেই খুশি একটু পরপর ঝলকে উঠছে ওদের চোখে মুখে। কিন্তু বিপত্তি বাঁধল আরেক জায়গায়। রুদ্র নামক হিংসুটে লোকটা তখন একটু দৌড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। মূলত কলাশে উঠে গেছিলেন উনি। আম্মু তখন আমাকে গুছিয়ে বলেন, যা তো সে যদি ওনাকে চাটা দিয়ে আয়। আমি বরাবরই বাধ্য মেয়ে। চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে গেলাম। চায়ের কাপটাও বাড়িয়েছি কেবল। উনিও ধমকে উঠলেন কাউকে। আমার হাত থেকে কেঁপে উঠলো আর ব্যাস গরম চা ফেলে দিলাম। কিছুটা মেঝেতে, কিছুটা গায়ে পড়লো ওনার হাতের উপর। এরপর আর কি ছোটখাটো বজ্র পড়লো যেন বসার ঘরে। ভোরকে তাকালেন উনি, কিরমির করে বললেন সেই তিনখানা শব্দ, হোয়াট দ্য হেল। তারপর বললেন, দেখে কাজ করতে পারে না, অন্ধ, চোখ থাকে কোথায়। আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। চা ফেলেছি, দোষ তো আমারই। কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুশোচনা মাটি চাপা পড়েছে। এভাবে বলার কি আছে? আমি কি ইচ্ছে করে ফেলেছি? কোমর বেঁধে ঝগড়াটা ঠিক করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে। শুধু মিনমিন করে বললাম সরি। ওনার বিকৃত মুখভঙ্গি তখনও পাল্টালো না। চা পড়েছিল ওনার দামি ঘড়ির ওপর। হাতে পড়লে একটা কথা ভাবতাম পুড়ে গেছে, তাই এত হম্বিতম্বি। কিন্তু তা তো নয়। উনি একটু আগের মতোই টিস্যু দিয়ে ঘড়ি মুছতে মুছতে বাঁকা চোখে একবার আমার দিকে তাকালেন। দৃষ্টিতে কি ছিল আমি জানি না, অথচ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল। বাদামি আইরিশ দুটোতে কি মেশানো ছিল কে জানে। ওনার মা উঠে এলেন আহ্লাদ করে। ছেলেকে জিজ্ঞেস করলেন, দেখি দেখি কোথায় পড়েছে, জ্বলছে নাকি? আমার আম্মু এদিকে এক কাঠি উপরে গিয়ে ধমকে উঠলেন আমায়, বলেন, এই সে জ্যোতি, সমস্যা কি তোর? চা ফেলে দিলে কি করে? এই মেয়েটাও না একটা কাজ যদি পারে। তুমি কিছু মনে করো না বাবা, মলো মানছি আমি। শেষটুকু রুদ্রকে খুব নরম কণ্ঠে বললেন আম্মু। সকলের সামনে আমার মান ইজ্জতের জলাঞ্জলি দিয়ে উঠতেও নিলেন মলো মানতে। তখন লোকটা রাজভারী কণ্ঠে বললেন, দরকার নেই, আমার হাতে পড়েনি। তারপর আবহাওয়া শীতল হলো ফের। অব্র ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো। আন্টি মেয়ে দেখে পছন্দ করে আংটি অবধি পরিয়ে গেলেন। খুশি তখন রমরমিয়ে ঘরের ভেতর প্রবেশ করেছে। বাবা আপুকে বললেন, ভাই
ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো তো ছোট, আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছে। আমি কি বুঝি না? সবে ইন্টার পাস করলে কি হবে, আমি সব বুঝি। আপু আর ভাইয়া আলগোছে উঠে গেল। আমাদের একতলা পাকা বাড়ি, বাবার পৈতৃক ভিটা। শুনেছি অনেক খাটুনির পর দাদামশাই উত্তরের মাটিতে 1 খণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন। তবে বাড়ি করার পর বেশি দিন থেকে যেতে পারেনি। বাড়ি জমালেন দূর দেশে। আম্মু আমাকে ইশারা করলেন খালি কাপলেট নিয়ে যেতে। যখনই তুলতে যাব আপুর হবু শাশুড়ি প্রশ্ন করলেন, তুমি কিসে পড়ছো সেজুতি? আমি ঘাড় বেঁকে তাকালাম। অনার্সে ভর্তি হয়েছে আন্টি, ক্লাস এখনও শুরু হয়নি। বাহ, ভালো। কি এসেছিল রেজাল্ট? আমি 4.84। ভালো পেয়েছো। কি নিয়ে পড়ছো তাহলে এখন? ফ্যাশন ডিজাইনিং। কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালেন। আন্টি হৈ হৈ করে বললেন, তাই? আমার রুদ্ররও তো ফ্যাশন নিয়ে ব্যবসা। আমি ঠোঁট গোল করে ও বোঝালাম। এরপর এটো কাপড়ে তুলে হাঁটা ধরলাম কিচেনে। পেছনে টের পেলাম বাবা, আম্মু, আন্টি এরা সবাই গল্প জড়েছেন। আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে। এই লোক কথা না বলে কিভাবে থাকে? একটা মানুষ কি করে পারে এরকম চুপচাপ থাকতে? আমি তো পারি না, একটুও না। কথা না বলতে পারলে আমার দম আটকে আসে, কষ্ট কষ্ট লাগে। একটা গ্লাস তুলে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছে কেবল, তখন টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো। আমি তৎক্ষণাৎ ঘুরে তাকালাম। প্রচণ্ড বিস্মিত হলাম ওনাকে দেখে। উনি টান টান হয়ে দাঁড়িয়ে আমাকে বললেন, ছাদে চলুন। বললেন না, হুকুম করলেন, ঠিক বোঝা গেল না। আমি চোখ পিটপিট করে চেষ্টা করলাম বুঝতে। তখনই বাবা পেছন থেকে জানালেন, সে যদি রুদ্র আমাদের ছাদ দেখতে চাচ্ছে, তুমি একটু নিয়ে যাও। আমি মাথাটা কাত করলাম, কোমর থেকে ওনার প্যাচ ছাড়িয়ে বললাম, আসুন। পা বাড়ালাম ওনার সামনে, তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জুতার শব্দ। গটগট করছে সিঁড়িতে। ছাদে আসার পর উনি গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালেন, নিচে তাকালেন, আশপাশ দেখলেন, এরপর ঘুরে তাকালেন আমার দিকে। পিঠে ঠেস দিয়ে পকেটে দুহাত গুজে বলেন, আপনার নামের মানে কি? থেমে থেমে বললাম, সন্ধ্যা প্রদীপ। নামের সঙ্গে তো আপনার কোনো মিল নেই। আমি থমকে বললাম, কেন? উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন, কে রেখেছে নাম? বাবা। পাল্টে অন্য কিছু রাখতে বলবেন, যেটাতে আপনাকে বানায় না সেটা অহেতুক। কি অপমান ভাবা যায়? আমার খুব বলতে ইচ্ছে করলো, আমার যা ইচ্ছে নাম হোক, তাতে আপনার কি? কিন্তু মুখ ফুটে বের হলো না। বাড়িতে আসা মেহমানদের সঙ্গে অভদ্রতা করব এ আমি স্বপ্নেও ভাবি না। চুপচাপ হজম করলাম। ঠিক তখন ছাদে হাজির হলো আপু আর ভাইয়া। হাসতে হাসতে এসেছিলেন দুজন। রুদ্রকে দেখতেই অব্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গিয়ে মুখটা চোরের মতো হয়ে গেল। দাঁত কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের গহ্বরে। আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালেন। অবাক কণ্ঠে বললেন, ভাই তুমি ছাদে? উনি শুধু বলেন, হ্যাঁ। আপু একবার ইস্যু থালো, আমাদের এই ছোট বাড়ি কেমন লেগেছে ভাইয়া? আমি উত্তরে জানতে ওনার দিকে তাকালাম। উনি একদম আমার দিকে চেয়ে থেকেই বলেন, ভীষণ সুন্দর। আমার কেমন যেন লাগলো ওনার দৃষ্টি, ওনার কণ্ঠ অন্যরকম। চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম, নিচে যাই। অব্র ভাইয়া আটকে দিয়ে বলেন, আরে কোথায় যাবে? একমাত্র শালি আমার, আলাপ করি ঠিকঠাক। আমি মৃদু হাসলাম ভাইয়ার দিকে তাকিয়ে। তখনও স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছেন। না তাকালেও আমার গলা শুকিয়ে এলো। এভাবে কি দেখছেন উনি? সবকিছুর পাট চুকিয়ে ভাইয়েরা যখন বাড়ি ফিরবেন, আমি তখন দরজা ঘেঁষে দাঁড়িয়ে। সবাই সবার থেকে বিদায় নিচ্ছে যখন হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার। ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম। উনি খানিক্ষণ চেয়ে রইলেন অনর্ষের চাহনি, এরপর একটু এগিয়ে এলেন। আমার ভীষণ কৌতূহল হলো, উনি এমন করছেন কেন? পরপর হাতের মুঠে ওনার হাতের স্পর্শ পেলাম। উনি চলে গেলেন, ওনাদের গাড়িটাও চলে গেল। শুধু আমি মুঠোতে কাগজের টুকরো নিয়ে মূর্তি বনে দাঁড়িয়ে। হুঁশে ফেলে মুঠের কাগজ সামনে ধরলাম। চোখে সারা শরীর অকারণে কাঁপছিল আমার। কাগজ তো নয়, যেন দলিত মথিত টিস্যু। ভাঁজ খুলতেই লেখা দেখলাম, সে জ্যোতি নয়, আপনার নাম হওয়া উচিত জোনাকি পোকা, যারা অন্ধকারে টিমটিমে আলো দেয়, যার নরম রশ্মি দেখলে অন্তঃস্থল জড়িয়ে যায় শীতলতায়, গেঁথে যায় দৃষ্টিতে, ঢুকে যায় মস্তিষ্কে। এই যেমন আমার আজ হলো। কেন হলো? আছে উত্তর। হ্যালো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমি বিয়ে করব। শোনিত কণ্ঠস্বরের হঠাৎ কথাটাই চমকে তাকালো সকলে। অব্র সদ্য মুখে না পানিটুকু ঠেলে বেরিয়ে আসতে চাইল। রেহিনা অবাক চোখে ঘাড় ফেরালেন, নিশ্চিত হতে শুধালেন, কি বলে? রুদ্র পায়ের ওপর পাতুলে সোফায় বসে। দুজন মানুষের এই বিস্ময়ে হাবুডুবু খাওয়া চেহারা তার উপর কোনো প্রভাব ফেলল না। আগের মতোই প্রতিক্রিয়াহীনভাবে বলল,
আমি বিয়ে করতে চাইছি। অব্র তাড়াহুড়ো পায়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালো, গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রের নিরেট ফর্সা মুখ। তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্ঠী পাথরে মাথা ঠুকে মরে গেলেও কোনোদিন এ কৌশল রপ্ত হবেও না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এই যে তার ভাই রুদ্র রওশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে একতরফা ভাঙচুর করেছিল, কারণ বিয়ে মানে সময় নষ্ট, ফোকাস লস। সে আজ বিয়ের জন্য রাজি। যে বিয়ে করতে চায় সম্ভব। মুখের সামনে হা করে আছিস কেন? রুদ্রের গম্ভীর কণ্ঠ নড়ে চড়ে উঠল অব্র। খানিক থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। রয়েসের শুধালো, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যে বিয়ে করা যায়? রুদ্র সরুচাহনিতেই অব্র কাচুমাচু করে বলল, তুমি তো বিয়ে করতে চাওনি ভাই, তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহানা ধাক্কাটা এতক্ষণ সামলে উঠেছেন, অব্রর কথায় তাল টেনে বললেন, তো আর কি করব, আরিশার তো বিয়ে ঠিক করছিল ওর বাবা, তুই এমন কান্নাকাটি চললি, এসে আমি না বাধ্য হলাম। না হলে কোনোদিন দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয়, যেসব বড় ভাইরা আমার এই একগুয়ে ছেলের মতো হবে সেখানে সব সম্ভব। রুদ্রমুখে থেকে বর্গীয় শব্দ করে বলো, এত কথা বলছো কেন মা? আগে বিয়ে করতে চাইনি, এখন চাইছি, বিয়ে দিলেই তো হচ্ছে। রুদ্র যতটা সহজ সাবলীর ভাষায় বলল ততটাই অবাক হলেন রেহানা। ছেলের সোজা সাপটা কথায় একটু অপ্রস্তুতিতে পড়লেন, মনে মনে জিভ কাটলেন ওর বেহায়াপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হাই কপাল, এদেরকে লজ্জা শরম বলতে আল্লাহ কিচ্ছু দিল না। অব্র সব কিছু ভুলে গেল, নিমিষে হই হই করে প্রস্তাব রাখলো, তাহলে মা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি। রেহান দম ফেলে বললেন, সে তো করতেই হবে। অব্র চকচকে চোখ মুখ নিয়ে রুদ্রের পাশে বসলো, আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলো, বলো ভাই তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা শ্যামলা? না না, তুমি ফর্সা মানে তোমার বুকে হতে হবে ধবধবে সাদা। আচ্ছা তাহলে কি লম্বাই মেয়ে নাকি খাটো? তুমি আমাকে বিস্তারিত বোঝাও, চোখ নাক ঠোঁট কেমন হবে, বড় নাকি তোর ছোট শালীর মতন? রুদ্র হঠাৎ কথাটাই মাঝপথে আটকে গেল। অব্র বকবক করতে থাকা জিভ ঢুকে গেল ভিতরে, ভোরকে তাকালো মায়ের দিকে। রেহানা ভীমড়ি খেলেন, দুজন পরপর বড় বড় চোখে একে অপরকে দেখে রুদ্রের দিকে ফের তাকালেন, সমস্যারে বললেন, কি? অব্র তড়াক করে উঠে দাঁড়ায়, ধারণাতীত কথাটা তখনও মাথায় ঢোকেনি। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো, এবার পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইলো, কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আরিশার বোন সেজুতি, আমি ওকে বিয়ে করতে চাই, আজই ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়, পেছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা চারটি চোখ। সেদিনের মতো রাতে আর আমার ঘুম হয়নি, প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম। সামনে তখনও সেই টিস্যুরূপী চিরকুট, আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে, জানতে চাইছে কেন এই চিরকুট, কেন এই লেখা, কি এর উদ্দেশ্য? নিরুত্তর আমি, কোনো জুৎসই জবাব খুঁজে পাইনি। তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বান ছুটেছে তা নিতান্তই ভিত্তহীন। আমার মন ঘোষণা করেছে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র। রুদ্র রওশন চৌধুরী ইনিয়ে বিনিয়ে আমাকে বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তে সপাটে নিজের গালে জ্বর বসালাম আমি। অতি আশ্চর্যে মানুষের মতিভ্রম হয়, আমারও হয়েছে তাই। যে লোক আজ সন্ধে থেকে আমাকে ধমকালেন, রেগেমেগে আগুনের স্ফুলিঙ্গ ছুলেন বাচ্চার সহিত মিশিয়ে, সে লোক একদিনে কি করে প্রেমে পড়বে? ওনার সাথে কথাটা মিলছে না, চরিত্রের সঙ্গে যাচ্ছে না, না না একদমই না। তাহলে এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি। আর আমার ছটফটে বুক জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার উপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালো লাগা। কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করে নিভে গেল। আমার মতো একটা ছোট্ট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বলে কি হতো? জাত যেত ওনার। অহেতুক অযাচিত অপমান ঘিরে ধরলো আমায়, ঠোঁট উল্টে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা, চিরকুটের মানে যা ইচ্ছে তাই হোক, গল্লাই যাক এসব, সাথে নিয়ে যাক ওই দেমাগি রুদ্র রওশন চৌধুরীটাকেও। সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিলেও তাদের দৃষ্টি অস্বাভাবিক, এই চাহনির অন্য কোনো মানে রয়েছে। কিন্তু সবাই এভাবে কেন দেখছে? কি করেছে আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিলেন, কেউ কি দেখে ফেলো? আমি ভয়ার্ত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম। টেবিলে বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে, এখনও কেমন কেমন করে তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করে ফেলাম, কিছু হয়েছে? আমার প্রশ্নে আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললেন, কি হবে? মিনমিন করে বললাম, না কিছু না।
আম্মু কিছু বললে না, দু একবার বাবার সঙ্গে চোখাচোখি করলেন, ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলেও আমি আগামাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাকারি দিয়ে কেসে নিলেন একটু, তারপর সময় নিয়ে বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলি না কাল? হুম, কেমন লাগলো? আমি মনে মনে বললাম, মাকাল ফল। মুখে বললাম, খারাপ না। হঠাৎ এই কথা? আম্মু উসখুস করে বললেন, ও বাড়ি থেকে ফোন এসেছিল রাতে, তোর আপুর শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চাইছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়ালে যতটা নিরুদ্বেগভাবে বলেছি, খেয়াল পড়তেই হোঁচট খেয়েছি শতভাগ। আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে, বিষয়ে কথা বলতে ভুলে গেলাম। হা করে চেয়ে রইলাম খানিক্ষণ, চোখ পিটপিট করে শুধালাম, কি? আপু বলল, হ্যাঁ, ওনাদের না কি তোকে ভালো লেগেছে খুব, তাই আন্টি চাইছেন দুটো ভাইয়ের বউ হিসেবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনে অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশি হয়েছি, কারণ আমরা দু বোন একসঙ্গে থাকতে পারবো। আবু ঠোঁটে প্রশস্ত হাসি দেখা গেল, আমার হাসি গায়েব। তড়িৎ বেগে বাবার দিকে চেয়ে শুধালাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন, উত্তরে ধীর স্থির কণ্ঠে বলেন, না, তোমাকে না জিজ্ঞেস করে আমি মতামত দিই কি করে মা? ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞেস করে তারপর ওনাদের হ্যাঁ বলবো। আমি মাঝপথেই বলে ফেললাম, না বলে দাও। তিন জোড়া চোখ আমার দিকে আসছে পড়লো একসঙ্গে, সকলে বিস্মিত দৃষ্টি ফেললো। আম্মু যত্রতত্র প্রশ্ন করলেন, কেন? ছেলেটা খারাপ কিসে? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়, আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে না। এই একটা কথা বলে দিয়ে আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতটাই বিগড়েছে, খাবারটুকু অবধি শেষ করিনি। পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে হনহনিয়ে বেরিয়ে পড়লাম। আজ ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। ভোর থেকে এ নিয়ে মনটা ফুরফুরে থাকলেও এইমাত্র উবে গেল সব। আমার রাজ্যের যত রাগ গিয়ে পড়লো ওই অহংকারী রুদ্র নামক লোকটার ওপর। কাল যে মানুষটা আমার বাড়ি এসে আমাকে হম্বিতম্বি চোটপাট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করবো আমি? কদাপি সম্ভব। নিজের পায়ে কুড়াল মারা যায়, কিন্তু রুদ্র রোশন চৌধুরীকে বিয়ে করা যায় না। ওই ক ঘন্টায় যা রূপ দেখেছি ওনার, তাতে আমি কেন? কোনো মেয়ে ওনার রক্তটা পাবলিককে স্বামী হিসেবে মানবে না। মেয়েরা চাই রোমান্টিক লুতুপুতু একটা বর, সেখানে রুদ্র। ইস, ভাবতেই তো কেমন লাগছে। হোক সুন্দর, হোক আমার ব্যর্থ ক্রাশ। তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব? এমন খ্যাপাতে পাগল আমি নই। আচ্ছা, হঠাৎ ওনার সঙ্গে আমার বিয়ের কথা কেন উঠলো? এটা কি শুধুই ওনার মায়ের ইচ্ছে, নাকি? আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম। পরক্ষণে নিজেই নিজেকে বোঝালাম, না, সে যদি ওরকম মানুষকে বউ হিসেবে তোকে মানাবে না। বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। মেয়েটা তোমার অনেক ছোট, একদম বরাবর 10 বছরের। রুদ্র ল্যাপটপ থেকে চোখ ওঠালো। তো রেহানা কিছু বললেন না, আসলে কি বলবেন ভেবে পেলেন না। সেজুতির বাবু ফোন করে বিনয়ী কণ্ঠে জানালেন, সেজুতি প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। মেয়ের মধ্যে বিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহানা উত্তর দিতে পারেনি। ফোনের লাইন কেটে ঝি মেরে বসেছিলেন, ভাবছিলেন ছেলেকে কি বলবো। মায়ের ভাবুক মুখভঙ্গি রুদ্রের ঈগল চোখে ঠিক ধরা পড়লো। ক্ষীণ দৃষ্টি বুলিয়ে জিজ্ঞেস করলো, ফোন করেছিলে? রেহানা খানিক নড়ে চড়ে উঠলেন, জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, হ্যাঁ করেছিলাম। রুদ্র সজাগ হয়ে তাকালো, ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমাজ শোধায়। কি বললেন ওনারা? রেহানা বেগম এবার মহাবিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজ হাতে মানুষ করলেও দুটো তৈরি হয়েছে দুপ্রান্তের মতন, অব্র চঞ্চল জটপটে। রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ। সব থেকে বড় কথা, ছুরির ডগায় ছেলের মেজাজ। শেষ 2 বছর ধরে এ ছেলেকে বিয়ে কর বলে হে দিয়ে মরলেন। মুখে ফেনা তুলে ফেললেন, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং একবার রেহানা যে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন, পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ের আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কথায়। সব ঠিকঠাক ছিল। রুদ্র এলেও সবার সঙ্গে যত সামান্য কথা বলল। সে যেইমাত্র অতিথিরা বিদায় নিলেন, অমনি হলুস্থুল কাণ্ড বাঁধালো। মাকে কিছুটি না বলেও বাসার ঘরের একটা জিনিসও আস্ত রাখলো না। ভাঙচুর থেকে ছাড় পেল না একটি অবল আসবাবপত্র। আর সেই ছেলে আজ নিজে জানালো যে বিয়ে করবে সে। একবারই এক মেয়েকে পছন্দ করলো। এখন ওর মুখের ওপর রেহানা কি করে বলবেন মেয়েটা বিয়ে করতে রাজি নয়, সে তোকে বিয়ে করবে না? রেহানার দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র খেই হারিয়ে মেজাজের ভ্রুকুচকে বলল, হয়েছে কি বলবে? রেহানা মুখ কালো করে তাকালেন, থেমে থেমে বললেন, বিয়ে হবে না। রুদ্রের ভ্রু বেঁকে গেল আরো। কেন? সে যদি মানা করে দিয়েছে। রুদ্রের কপাল শিথিল হয়, ভ্রু ফিরে আসে আগের জায়গায়, চলে ফুটে উঠল, শক্ত গাল হয়ে ওঠে অভঙ্গুর। রেহানা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুপায়ে গিয়ে এলেন, ছেলেকে সান্ত্বনা দিতে বলেন, তোমার ওর থেকেও সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দেব বাবা, ছাড়ো সব। রুদ্র জবাব দিল না, টুর শব্দ অব্দি করলো না, চুপ করে বসে রইল। রেহানা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও কাউচে বসে কটকট করে চোয়াল পিষে এসেছে দাঁত। রুদ্র রোশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখালেন সেজুতি। বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে ঠেকিয়ে দেখান।
হ্যালো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে পেতে পারেন। মধ্য দুপুর, সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছে। আশেপাশে একটা রিক্সাও নেই। এদিকে সূর্যের কড়ালো মাথায় পড়ছে। গরমে ঘেমে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে রিক্সা বা কিছু একটা পেলে উঠে পড়ব। হঠাৎ একটি কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালেন। থমকে দাঁড়ায় আমি। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটি হাতের কাগজ এগিয়ে দিয়ে বিনয়ী কণ্ঠে বলেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যাম? আমি ওনার ঠিকানা দিয়ে কাগজে চোখ বোলালাম। হিজিবিজি লেখা ভালো করে বুঝতে হাতে নিলাম। ভ্রুকুচকে মনোযোগ দিতে টের পেলাম পাশে সাই করে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। কেবল মাথা ঘামানোর মতো ব্যাপার ছিল না বলে তাকায়নি। গাড়ির দরজা খুলে গেল সেকেন্ডে। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন আমার হাত খপ করে ধরলো। আমি ভয় পেয়ে তাকানোর মাত্রই আগন্তুক ব্যক্তি রীতিমতো টেনে আমাকে ভেতরে ঢুকিয়ে নিল। প্রচন্ড আতঙ্কে আমার কলিজা ছলকে উঠলো। হৃৎপিণ্ড বিকল হয়ে বিট থামালো। শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো। আগত পরিস্থিতি আন্দাজ করার আগে দুনিয়া অন্ধকার করে আঁখি পল্লব বুঝে ফেললাম। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একটি ভারী কণ্ঠ কাকে বলছে, স্যার, ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন। মুখে পানির ঝাপটায় চোখ মেলে তাকায় আমি। এতটুকুতে নিজেকে কেমন দুর্বল আর আত্মরা মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টি মেলে তাকাতেই মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষালী অবয়ব। শতচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে দেখালাম। মুহূর্তেই পেছনের সব ঘটনা মাথা চাড়া দিল। হঠাৎ এক লোকে এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করে। কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেয়। সবটা মনে পড়তেই তীব্র ভয় ডরে কাঁপাকাঁপি শুরু হলো। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কিন্তু আমার বাবার তো অত টাকা পয়সা নেই, না আমি ধনী দুলালি। তবে কেন? এই কেনর উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার দেখলাম। কমসে কম 7-8 জন মোটা তাজা লোক দেখে আত্মা শুকিয়ে গেল। এরা কি চাই? কেন ধরে এনেছে আমায়? আমার অত্যাধিক ঘামর্ত চেহারা বারবার ঠোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন, পানি খাবেন ম্যাডাম? আমি বিস্ময়ে টুপটাপ পাতা ফেললাম চোখের। এত সুন্দর করে প্রশ্ন কিডন্যাপার করে? মনে হয় ওরা কিডনি পাচারকারী। তার জন্য আমাকে পানি টানি খাইয়ে সুস্থ রাখতে চাইছে। এই আকাশ কুসুম ভাবনাতেই আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে লোকটি অন্য এক লোককে ইশারা করলেন। সে তৎপর ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো এক বোতল সাদা মিনারেল ওয়াটার। রীতিমতো বোতলের ছিপিগুলি হাতে দিল। আমি কম্পিত হস্তে বোতল ধরে চুমুক বসালাম। ঢকঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে ভীত কণ্ঠে শুধালাম, আমাকে এখানে কেন এনেছেন? অন্য এক লোক উত্তর দিল, দরকার ছিল ম্যাডাম। আপনার শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? আমার ভারী মেজাজ খারাপ হলো এই লোকের উতলানো দরদ দেখে। মনে তোরা হাঁটাটা করার মতো করে অপহরণ করে এনে এখন জিজ্ঞেস করছিস কেমন লাগছে? যা ঝটকা খেয়েছি তাতে তো আমি মরে যেতে পারতাম। আমি তিরিখি মেজাজে ভয়ডর ক্ষণিকের জন্য ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছে? এই মুহূর্তে আমি চেয়ারে বসে, বাকি লোকগুলো আমার চারপাশ ঘিরে প্রশ্নটা একে অন্যের মুখ চাচাই করলেন। তার মধ্যে একজন বললেন, টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভ্রু কুচকে ফেলাম। টাকার জন্য আনা না হলে কি আমার চেহারা দেখতে এনেছে? তৎক্ষণাৎ একটু আগের কিডনি পাচারের কথাটাই ফের মাথা চাড়া দিল। ইয়া আল্লাহ, এর মানে সত্যিই আমার কিডনি নিয়ে নেবে? ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কণ্ঠে বললাম, তাহলে কেন এনেছেন? স্যারের অর্ডারে ম্যাডাম। আমার সবে সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসে। কোন স্যার? অন্য একজন লোক বিনয়ী অথচ মোটা কণ্ঠে বলেন, ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন, স্যার এখনই এসে পড়বেন। আরে কথাটুকু সম্পূর্ণ না করে নিজেই থেমে যায়। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে? সে কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম। চোখ বোলালাম চারপাশে। দুটো সোফা, একটা চেয়ার আর দুটো ফুলদানি, একটা ড্রেসিং টেবিল। এছাড়া ঘরে আর কিছু নেই। দেয়ালগুলো পুরনো, জায়গা জায়গা থেকে রং খসে পড়ছে। আমি ঠিক কোথায় কিছুতেই বুঝে উঠতে পারলাম না। তখনই বাহিরে থেকে একটা রাজভারী কণ্ঠ ভেসে এলো, মেহবুব স্যার এসেছেন। মেহবুব নামজার। তিনি দৌড়ে গেলেন দরজার কাছে। সিট কিনে টানলেন দ্রুত হাতে। আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে ওকে ঝুঁকি দেওয়ার চেষ্টা করছিলাম। কণ্ঠস্বর কেমন শোনা শোনা লাগছে। স্যারটা তাহলে কে যে আমার মতো এমন অসহায় অবলা মেয়েকে অপহরণ করারও? কি আছে আমার কাছে? আমার ব্যাগ হাতালে 10 টাকার 6টা নোট ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক সে সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকিয়ে চোখ নামালে সজাগ হলাম নিমিষে। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিত সেই মুখখানি দেখতে সমগ্র শরীর হিম হয়ে এলো। রুদ্র রওশন চৌধুরী। আপনি কিডন্যাপ করিয়েছেন আমাকে?
ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করে। উনি দরজা ছেড়ে এসে ভিতরে ঢুকলেন, হাতে শপিং ব্যাগ। কিছু বলতেও হলো না, ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল। রুদ্র দরজা লাগালেন, উপর নিচ দুটো ছিটকিনি লাগালেন, এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম অন্তরাত্মা কাঁপিয়ে তুলছিল আমার। সকালবেলা ওনাকে রেজেক্ট করার ফল যে সব কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আরেকটু কাছাকাছি আসতে আমি তরক করে উঠে দাঁড়ালাম, লাফিয়ে গেলাম রুমের এক কোণে, আঙুল তুলে শাসিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবেন না। এরপর পরপর ঘটনাগুলোই ভেবাচাকা খেলেন উনি। হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময়। এরপর ঠোঁট একপাশে বেঁকে গেল ওনার, মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার শাসানোটাকে তাচ্ছিল্য করলেন উনি। রাগ চেপে ধরলো আমাকে। উনি আরেক পা বাড়াতে খিটমিট করে বললাম, এগোবেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। উনি ভ্রু নাচালেন। তাই? ওনার তাই বলা ধরনে আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নিতে গেল। উঁচু করা আঙুল ভেঙে এলো। ভয় লাগলো উনি আমার ক্ষতি করবেন না তো। কঠিন চেহারা নিমিষেই নরম হলো আমার। অনুরোধ করে বললাম, আমাকে যেতে দিন না প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতের শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতে রাখতে বলেন, কে বলল করেননি? আপনি এবার যা করেছেন তার কেউ করেনি। কি করেছি আমি? উনি ঘাড় কাত করে তাকালেন একবার, পরক্ষণে চোখ ফিরিয়ে বলেন, এগুলো পরে তৈরি হন, ওদিকে অশ্রমে যান। ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু অস্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলে এতক্ষণ অপেক্ষা করতেন না নিশ্চয়ই। এসেই ঝাঁপিয়ে পড়তো না, নাকি বলির পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন কেন তাহলে? আমি উৎকণ্ঠিত হয়ে শুধালাম, কি আছে এতে? নিজেই দেখে দিন। আমি জিভ দিয়ে ঠোঁট ভেজালাম, দাঁড়িয়ে রইলাম তবু। উনি না শুনলে যাবো কেন? আশ্চর্যভাবে আমার মনটা বুঝে নিলেন উনি। সরে দাঁড়ালেন। আমি জলদি গিয়েই ব্যাগ হাতালাম। বড়সড় ধাক্কা খেলাম মুহূর্তে। ভেতরে বিয়ের বেনারসি ওড়না, গয়না আর সাজার টুকটাকি জিনিসপত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো আমার। দু চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকেই চেয়ে আছেন। আমার কণ্ঠরোধ হয়ে আসছিল কেন যেন। খুব বেগ বহিয়ে জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে কি হবে? উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, বেনারসি দিয়ে কি করে? কি করে সেটা আমিও জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এসব আমি পড়তে যাব কেন? কেন আমাকে পড়তে বলা হচ্ছে? আমার কণ্ঠে তেজ। উনি ভনিতা ছাড়াই বলে দিলেন, আজ আপনার বিয়ে, আপনি বিয়ের কোণে, তাই বেনারসি পরবেন, সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে কথাটা ততটাই দুর্ভেদ্য ঠাকলো। নাক মুখ কুঁচকে বললাম, আমার বিয়ে মানে? উনি খানিক বিরক্ত হলেন, ফোঁস করে শ্বাস ফেলেন, ঘোষণা করলেন, এটা কাজে অফিস, আজ এই মুহূর্তে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আমার। এত কথা না বলে তৈরি হয়ে আসুন, যান। আমার কান দুটো ঝাঝা করে উঠলো, চোখের সামনে পুরো পৃথিবী দোদুল্যমান। আর্তনাদ করে বললাম, কি কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করব না। এতক্ষণ শান্ত থাকা মানুষটা নিমেষেই হারিয়ে গেলেন। তপ্ত উজ্জ্বল জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে, খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বললেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না সে যদি। বিয়ে আপনার আমাকেই করতে হবে। আমি নিভে যাইনি, উল্টে তেতে বললাম, মগের মল্লুক নাকি? আপনি যা বলবেন তাই হবে? এটা আমার লাইফ, আমি বুঝবো, আপনি ঠিক করার কে? আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। সঙ্গে সঙ্গে উনি কোণে চেপে ধরলেন আমার, হ্যাচকা টান মেনে নিয়ে গেলেন ওনার কাছে। দন্ত পিষে বললেন, আমাকে রাগাবেন না সে যদি। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে ভালো লাগবে না আমার। ভালোই ভালোই। আমি মাঝপথে খেপে বললাম, কিসের ভালো ভালোই? হ্যাঁ, আপনার লজ্জা করছে না তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলতে? এতটা নীচ একটা মানুষ কি করে হতে পারে? একদিনের দেখা একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন, বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, আবার সে বিয়ে না করতে চাইলে তাকে তুলে আনছেন। ছি ছি ছি। উনি তীব্র ক্ষোভে আমার হাত আরও জোরে চেপে ধরলেন। কোনো এই জায়গাটাই ওনার আঙুল বসে গেল। ব্যথায় চোখ খিচে ফেলতেই ফের শিথিল করলেন হাত। বললেন, হ্যাঁ আমি নীচ, আপনার জন্য একবার কেন প্রতিবার নীচ হতে রাজি আমি, কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন আর আমি রেগে মেগে আপনাকে ছেড়ে দেব। সেটা কখনোই হবে না। আমার সাথেই বিয়ে হবে আপনার, তাও এক্ষুনি, এই মুহূর্তে। তখন ভালোভাবে বললাম, আপনার কাছে ভালো লাগেনি? চাইলে আমার দ্বিতীয় রূপটাও আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম।
আমি বিদ্রুপাত্মক হাসলাম। নির্ভীক কণ্ঠে বললাম, যা ইচ্ছে করুন, যা মন চাইছে বলুন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। আপনার মত, এরকম মানুষকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। উনি প্রচণ্ড জোরে ধমকে বললেন, শাট আপ। ধমক খেয়ে কেঁপে উঠলাম আমি, ধরপড়িয়ে উঠল হৃৎপিণ্ডটা। উনি চোয়াল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অব্রর বিয়ে ভেঙে গেছে, তখন? আমি বুঝতে না পেরে বললাম, মানে সহজ, অব্র আমার কথা সব করতে পারে। আমি না চাইলে ও আপনার বোনকে কোনোদিন বিয়ে করবে না। কথাটা আমার ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না, একটু না, বরং হেসে বললাম, তাই নাকি? মানুষকে বোকা বানানোর আর কি কি পদ্ধতি আপনার রপ্ত করা আছে মিস্টার রুদ্র রোশন চৌধুরী? থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনার কথায় ভুলছি না, ফর শিওর। উনি আমার কথায় সূক্ষ্ম হেসে বললেন, গ্রেট। রুদ্র রোশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম অ্যাটিটিউড না থাকলে চলে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক উই আর মেড ফর ইচ আদার। আমি তিতি বিরক্তি হয়ে অন্যদিকে মুখ ঘোরাতে উনি বলেন, আমি মিথ্যে বলিনি মিস সেজুতি, প্রমাণ চাই। ওয়েট আ সেকেন্ড। উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি চোখে চোখে চাইলাম। উনি অব্র ভাইয়ের নাম্বারে ডায়াল করে লাউডে দিলেন। রিং হচ্ছিল, দুইবারের মাথায় রিসিভ করলেন ভাইয়া। কিছু বলার আগেই রুদ্র গম্ভীর গলায় বললেন, অব্র, তুই আমাকে ভালোবাসিস? ওপাশ থেকে ফটাফট উত্তর এলো, অবশ্যই ভাই, আমার থেকেও বেশি। কি করতে পারবি আমার জন্য? তুমি যা বলবে। ভেবে দেখ, যদি কিছু চাই দিতে পারবি? কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলেও আমি রাজি, বলেই দেখো না। রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। অব্র ভাইয়ের কথাই চিবুক শক্ত করে বললেন, আরিশার সঙ্গে তোর বিয়ে হোক আমি চাই না, এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। ওপাশে ক্ষণিকের নীরবতা। অব্র ভাইয়া থমকে রইলেন। খানিকক্ষণ পর বললেন, কিছু হয়েছে ভাই? রুদ্র আমার দিকে চেয়ে থেকে বলেন, কিছু হয়নি, তুই বিয়ে ভেঙে দে। অব্র ভাইয়া একটু চুপ থেকে বলেন, ওকে ভাই, তুমি যা চাইবে তাই। এটুকু শুনতেই আমার পায়ের নিচে জমি কেঁপে উঠল। সত্যি সত্যি অব্র ভাইয়া মেনে নিলেন? ঠিক শুনলাম আমি? এ কেমন ভালোবাসা ওনার! এই অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল। দেখা হলো সেদিন, যখনই কথা বলতাম ভাইয়ার জিভের ডাকায় আপুর কথা থাকতো। মনে হতো আপুই তার সব। অথচ সেই মানুষটি ভাইয়ের জন্য নিজের ভালোবাসার মানুষকে। আমার তৎক্ষণিক কাপড় চেহারাটা মনে পড়লো। বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখেছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছিল। আপুর তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায়। তো অনুরোধ কত কিছু সামনে শেষমেশ বাবা আম্মু মেনে নিলেন। এ নিয়ে কথাও কম শুনতে হয়নি। সব থেকে বড় কথা, আপু ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখছি, যেন আপু আমার সামনে বসে বসে কাঁদছে, অব্র ভাইয়ের শোকে হা হুতাশ করছে, ধুকে ধুকে মরছে। না না, আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রর দিকে তাকালাম। ফোনের লাইনে তখনও অব্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন। রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে চিকন বাদামি চোখগুলোকে আমার সব থেকে নিকৃষ্ট চাহনি বলে মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। রুদ্রর অথযুগল বেঁকে গেল। ফের হাসলেন উনি, বিজয়ের হাসি, কুৎসিত হাসিটাই গা জ্বলে উঠল আমার। চোখ ফিরিয়ে নিলাম। উনি অব্র ভাইয়াকে তুষ্ট কণ্ঠে বললেন, থাক, বিয়ে ভাঙার দরকার নেই, মজা করছিলাম তোর সঙ্গে। অব্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন, কথা বললেন না অনেকক্ষণ। এরকম লোক মজা করবে আসলেই, এ কথা কি মানুষই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শ্বাস টেনে বললেন, সত্যি বলছো ভাই? যাক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি তো জানো, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো। রাখছি এখন। রুদ্র লাইন কাটলেন। দৃষ্টি তখনও আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে ভ্রু উঁচিয়ে বললেন, দাঁড়িয়েছেন কেন? তৈরি হন, আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে শাড়ি জড়ালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোকটাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দরজা খুলতেই দেখলাম রুদ্র সোফায় বসে আছে, এক পায়ের ওপর তোলা, অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন, ফোন ঘাটছেন। মনের সুখে ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দেই। থমথমে মুখ, ভেজা চোখ নিয়ে আমি বাহিরে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন, চেয়েই থাকলেন কয়েক পল। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেন। আমার সে মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি। হ্যাঁ, অস্বস্তি হয়েছিল, ভীষণ ভীষণ অস্বস্তি। রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন, ঠিক আমার সম্মুখে, পা থেকে মাথা অব্দি চেয়ে বললেন, বইটা দেখতে এত সুন্দর হয়? আমি উত্তর দিলাম না, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বলেন, এখন রাগ হচ্ছে তো? রাগ করুন যত ইচ্ছে। যখনই আমিটাকে আপনি পুরোপুরি জানবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ উবে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়। বুঝলেন আমার প্রণয়নী?
এই সুন্দর কথাটাও আমার উপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান নিল। মহা বিরক্ত ফুটে উঠল চোখে মুখে। উনি তাতে ভ্রুক্ষেপ দিল না, খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বলছিলেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাস মনে কাবিননামায় সই করেছি আমি। ভেতরে কি লেখা কাজী সাহেব কি কি বলেছেন কিচ্ছু জানি না, দেখিও নি। বিয়ে শেষে রুদ্র আমার কাছে এসে আমার পিঠ ছড়িয়ে কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকাতেই চোখ দিয়ে সামনের দিকে ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকাতেই ক্লিক হলো, ক্যামেরায় বন্দি হলো রুদ্রর আর আমার প্রথম একসাথে যুগল ছবি। সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম। কড়া কণ্ঠে বললাম, বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন না। এরপর হন করে বেরিয়ে পড়লাম কাজী অফিস থেকে। পা ছুড়ে ছুড়ে বাহিরে এসে দাঁড়ালাম। কোনো তোয়াক্কায় দেখালাম না রুদ্রর অভিব্যক্তি জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক চিন্তা। বাবা মা আপু এরা জানলে কি হবে, কেমন হবে তাদের প্রতিক্রিয়া। সকালে বড় মুখ করে বিয়ে করবো না বলে আসা আমি এই বিকেলে যখন বধূ বেশে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো, আত্মীয় স্বজন জানলেই ছি করবে, বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে। আরো কত কি যোগ করবে সাথে, কে জানে। আমার এক পৃথিবীর সবটুকু ক্রোধ রুদ্রের উপর চড়া হলো। সবকিছুর জন্য এই মানুষটাই দায়ী, আমার তথাকথিত স্বামী। রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়িতে এসেছেন, সাথে ডেকে পাঠিয়েছেন আমার পরিবারকেও। এতটা তারা আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগেই শ্বশুরবাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিশাকেও। আমাকে বধূ বেশে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রত্যেকেই যেন কথা বলতে ভুলে গেল। খানিক্ষণ কেউ তো শব্দ অবধি করেনি, বড় বড় চোখে শুধু দেখছিল আমাদের। আর আমি শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে জোরপূর্বক এই বিয়ের সামান্য দুঃখ যেন আমার নেই আমার। অথচ শুধু আমি জানতাম ভেতরটায় কি চলছিল। প্রকাণ্ড ঘূর্ণিঝড় যেন উল্টে পাল্টে দিচ্ছিল সব। এখন এই তিনটে মানুষকে কি জবাব দেব আমি? এই বিরাট সময় নীরবতা ভাঙলেন স্বয়ং রুদ্র। ঘোষণা করলেন, আমিও সে যদি 1 ঘন্টা আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি, সে যদি এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী। আর এটা বলতেই আমি আপনাদের ডেকেছিলাম। কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করে বলেছেন। বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে। আমি একবার যেই চোখ নামিয়ে ফেললাম, ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস আমার নেই। আম্মু কেঁদে কেঁদে বলেন, কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল বাবা? আমরা তো একদম মানা করিনি। তোমাদের বিয়েতে বলেছিলাম। আপনারা পুরোপুরি নিশ্চয়তাও তো দেননি আন্টি, তাই জন্যই আমার এভাবে বিয়েটা করতে হয়েছে। তুমি নিশ্চয়ই ওকে জোর করে বিয়ে করেছো রুদ্র। রুদ্রর মা ভীষণ রেগে বললেন কথাটা। রুদ্র একটু বিচলিত না হয়ে জবাব দিলেন, না। মিথ্যে বলছো কেন? সে যদি তো তোমাকে বিয়ে করতে চায়নি, আজ সকালে অবধি না বলেছে। তাহলে ক ঘন্টা আগে কি এমন হলো যে? সেটা ওনাকে জিজ্ঞেস করো, উনি তো সামনেই আছেন। জেনে নাও আমি আসলে ওনাকে জোর করে বিয়ে করেছি কিনা। শেষ কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার। আন্টি সত্যি গেলেন, আমার 2 বাহু নরম হাতে ধরে বললেন, আমার দিকে তাকাও সেজুতি। আমি তাকালাম। আন্টি তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলেন, এই বিয়ে তোমার ইচ্ছেতে হয়েছে? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ। আন্টির হাত শিথিল হলো। পাশ থেকে আপু বিস্ময় নিয়ে বলল, তাহলে সকালে মানা করেছিলি কেন? এমনি। আমি সংক্ষিপ্ত উত্তরে খুশি হলো না কেউ। আম্মু উঁচু কণ্ঠে বললেন, এমনি? এমনি কেমন কথা? আমরা যখন বিয়ের কথা তুলেছি তুই সাফ মানা করে সন্ধ্যাবেলা বসে যে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করেছিস। আমাদের জন্য ধৈর্য ধরা যেত না? এমন কি হয়ে গেল যে বড় বোনের আগে নিজেই বিয়ে সেরে ফেলি? রুদ্র বরফ স্বরে উঠে বললেন, আজকাল বড় ছোট কোনো ব্যাপার নয় আন্টি। অব্রত আমার ছোট, অথচ ওর বিয়ে আগে হতে যাচ্ছিল। এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা হয়নি, আপনাদের কেন হচ্ছে? এটাই কি স্বাভাবিক নয় বাবা? আমরা মধ্যবিত্ত মানুষ, তোমাদের মতোই উঁচু বিত্তবান নই। আশেপাশে সবার কথা শুনে বেঁচে থাকতে হয়। তাছাড়া আমার মেয়ের থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি। আম্মু দীর্ঘশ্বাস ফেললেন, সাথে কেঁদে উঠলেন। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল তখন। কিভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছি, নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুদ্র ওনার মায়ের দিকে ফিরে বললেন, তুমি তো কাল অবধি চেয়েছিলে অব্রের আগে আমার বিয়ে হোক। বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গেছিলে, তাহলে এখন এভাবে দাঁড়িয়েছ কেন? আন্টি চোটে বললেন, তো কি করতে বলছো? ধেই করে নাচবো আমি? আমার মাথা হেড করে দিলে সবাই কি ভাবছেন? এতক্ষণে নীরব অব্র ভাইয়া মুখ খুললেন, এগিয়ে এসে বলেন, কেউ কিছু ভাববে না মা, তোমরা সামান্য বিষয়টাকে টেনে টুনে লম্বা করছো। আরে বাবা, ভাই তো নিজেই চেয়েছিল ঢোলঢাল পিটিয়ে বিয়ে করবে। সে যদি তো রাজি হয়নি, তখন হতে পারে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, তাই এখন সব মিটে গেছে। দুজন খুব খুশিতে বিয়ে করে সেরে ফেললো, হতে পারে না? আর তাই তোমরা অহেতুক নাড়াচাড়া না করে ভাই আর সেজুতিকে মেনে নাও। ওদের দেখেই বোঝা যাতে কত ক্লান্ত। তার উপর সে যদি কি ভারী একটা শাড়ি পরেছে, ওর কষ্ট হচ্ছে না? ওরও বিশ্রাম দরকার।
আমি কটমট করে অব্র ভাইয়ের দিকে তাকালাম। আমাকে সব থেকে বাস বড়টা তো এই লোকটাই দিয়েছে, আর এখন দরদ দেখাচ্ছে। অব্র ভাইয়ের কথাটা আন্টির ওপর প্রভাব ফেললো। তিনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। বাবা থম মেরে দাঁড়িয়ে, মুখে রানী। আন্টির নম্র কণ্ঠে বলেন, যাহার হয়ে গেছে ভাইজান, ছেলে মেয়ে দুটো ভুল করেছে, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আন্টি হাত জোর করতে বাবা ব্যস্ত কণ্ঠে বলেন, না না আপা, আপনি কেন? রুদ্র প্রতিবাদ করে উঠলেন, আমরা ভুল করিনি মা, বিয়ে করা ভুল কাজ নয়। আন্টি চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস ফেলেন, যার মধ্যে ছেলের প্রতি হতাশা ছিল। এরপর বাবাকে কোমল কণ্ঠে বলেন, আপনারা রাগ করে থাকবেন না ভাই, ওদের মেনে নিন। আমি তো সেজুতিকে নিজের পুত্রবধূ হিসেবে সেদিনই মেনে নিয়েছি, যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা। এখন আপনারাও যদি... বাবা একবার আমার দিকে তাকালেন। রুদ্র এ যাত্রায় আমার হাত ধরলেন, মুঠোয় পড়লেন পুরোটা। আমি চেয়েও ছাড়াতে পারলাম না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আঙ্কেল, সেজুতিকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি। ওনার সুন্দর গোছানো কথাটায় বাবা এতক্ষণে মুচকি হাসলেন। আমি প্রচণ্ড অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল, অথচ আমার অদ্ভুত লাগলো, কেমন যেন খুব বিশেষ কিছু মিশেছিল এতে। বাবা এসে আমাদের সামনে দাঁড়ালেন, রুদ্রর কাঁধে হাত রেখে বলেন, ভরসা করছি বাবা, মান রেখো। উনি ছোট্ট করে বললেন, রাখবো। এরপর বাবা আমার দিকে তাকাতে আমি চোখ নামিয়ে ফেললাম। তীব্র অপরাধবোধ দেহ মন ছেয়ে গেল। টের পেলাম বাবা মাথায় হাত বোলাচ্ছেন। আমি চট করে মাথা তুলতেই বাবা ছল ছল চোখে হাসলেন। আমার আকাশ ভেঙে কান্না পেল যেন। ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে। ইচ্ছে করলো গলা ফাটিয়ে বলতে, আমাকে নিয়ে যাও বাবা, এই রাক্ষস রূপী শয়তান লোকটার সাথে আমি থাকবো না, কিছুতেই না। শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন, বিয়ে হয়েছে, এখন করার তো কিছু নেই। বাবা আম্মু সবাই আমাদের মন ভরে দোয়া করলেন। সেদিনের মতো ঝামেলা মিটলেও আমার সুপ্ত রাগটা অবিচল, কারণ রুদ্র আবার জিতে গেলেন। এত বড় একটা অন্যায় করেও পার পেলেন। আমি না পারছিলাম কাউকে বলতে, না পারছিলাম সইতে। খুব করে চেয়েছিলাম যেন কেউ মেনে না নেয়, অথচ হলো না। এখানেও পূরণ হলো না আমার ইচ্ছে। রুদ্রর মা মানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মনের মানুষ। আমাকে প্রতিটি সম্বোধনে ওনার মা ডাকা চাই, এছাড়া যেন কথাই বলেন না। এই মুহূর্তে আমি বসে আছি বিছানায়, বিশাল ঘরের তুলতুলে বিছানায়। শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুজে বসে আছি। বিয়ের বেনারসিটা ছেড়ে এখন একটা পাতলা সুতির শাড়ি পরেছি। এত এত শাড়ি চোখের পলকে বাড়িতে হাজির হয়েছে। এনেছেন রুদ্র। মেয়েদের শপিং, পছন্দ, জামা কাপড়, গয়না, এসব তাদের দুর্বলতা হলেও আমার মন কোনো কিছুতেই ভালো হয়নি। আমার থমথমে গোমরা মুখ পাল্টায়নি। তবে একটা বিষয় সত্যি, আমাকে বউ হিসেবে পেয়ে আন্টি খুশি হয়েছেন খুব। রাতে বাবা মাকে না খাইয়ে ছাড়েননি, খোশ গল্পে মেতেছিলেন। প্রত্যেকটা কথায় ওনার খুশি ঝরে পড়ছে যেন। হয়তো গোয়ার ছেলে এতদিনে বিয়ে করেছে, এই আনন্দে আটখানা আন্টির মন। বাবা আম্মু আপু বাড়িতে ফিরে গেছেন। তারপর আন্টি আলমারি থেকে তার দুটো বালা, নাকফুল আর একটা চিকন স্বর্ণের চেইন পরিয়ে দিলেন আমায়। সাথে বললেন, আজ থেকে আমার মেজাজি ছেলেটার সব দায়িত্ব তোমার। আমি ওনার পাশে সালাম করলাম, উত্তরে চুপ ছিলাম। ইচ্ছে করছিল একটা কিছু বলি বা ওনাকে সত্যিটা খুলে বলে ফেলি যে আপনার ছেলে আমায় কিভাবে বিয়ে করলো, কিন্তু পারলাম না। দেয়ালেরও কান আছে, বাইরে চান্স রুদ্রের কানে খবর পৌঁছে যাক আর বিয়ে ভেঙে দিক আপুর। এরপর আর কি তুলকালাম ঘটাতে পারেন তাও আন্দাজের বাইরে। এই কদিনই লোকটাকে যেন চিনে ফেলেছি। ওনার প্রতিটি হার মজায় শয়তানের বসবাস। সত্যি বলতে আন্টি যখন আমাকে এ ঘরে দিয়ে গেলেন, আমার হাত পা ছড়িয়ে কান্না পেয়েছিল। লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবলেই আতঙ্কে বিবশ হচ্ছে। ইজ্জতের ওপর হামলা করবেন না তো? যে জোর করে বউ বানাতে পারে সে জোর করে অধিকার ফলাতে কতক্ষণ? আমার ভাবনার মধ্যে ঘরে একজোড়া পায়ের শব্দ। চমকে তাকালাম, ভেবেছিলাম উনি এসেছেন। না, অব্র ভাইয়া। স্বস্তি পেলেও অব্র ভাইয়াকে দেখে মুহূর্তে মুখ কালো হয়ে গেল আমার। রাগ হলো, এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য এখন আমার কাছে নেই। অব্র ভাইয়া ভীষণ হাসি খুশি মুখ নিয়ে এসে আমার সামনে বসলেন। সেজুতি, তুমি তো আমার ভাবি হয়ে গেলে এখন। কি ডাকবো বলো তো? কোন সম্পর্কটাকে জোর দেবো, শালি নাকি ভাবি? শালি হিসেবে দুষ্টুমি করবো নাকি ভাবির মতন? আমি ওনার দিকে চেয়েই রইলাম। একটারও প্রয়োজন নেই ভাইয়া, আপনি আমার সঙ্গে কথা না বললেই ভালো হয়। আমার কাটকাট জবাবে অব্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়ে বলেন, মানে? কথা কেন বলবো না? এনিহাও তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম, চোখ ছোট ছোট করে বললাম, করেননি। ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন, না আমার তো মনে পড়ছে না এমন কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে হাসলাম, বললাম, পড়বে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপারই না। অব্র ভাইয়া ভীষণ ততষ্ট হয়ে বললেন,
কি বলছো বলো তো সেজুতি? আমার মাথায় যে কিন্তু কিচ্ছু ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি সত্যি আপুকে ভালোবাসেন তো? হঠাৎ এরকম প্রশ্নে ভাইয়া ভেবে চাকা খেলেন, তবে বিলম্ব না করে জবাব দিলেন, অবশ্যই বাসি। আমি ভ্রু চালাম। তাই? তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে? ভাইয়া ধাক্কা খাওয়ার মতন করে তাকালেন। তুমি কি করে জানলে? কি করে জেনেছি সেটা তো গুরুত্বপূর্ণ নয়, এরকম করেছিলেন তো, তাই না? ভাইয়া পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। আমার হাসি পেল, তার ছেলের হাসি। বললাম, আমি অবাক হয়েছি খুব ভাইয়া, আপনাদের এতদিনের সম্পর্ক অথচ ভাইয়ের এক কথাই কোনো প্রশ্ন না করে আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবারও ভাবেনি এতে আপুর কি অবস্থা হতো, ওর উপর কি প্রভাব পড়তো? ও তো শেষ হয়ে যেত ভাইয়া, ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসাটা কি মিথ্যে ছিল? আপনি কষ্ট পেতেন না? ভাইয়া নিচের দিকে তাকিয়ে বলেন, পেতাম, ওর থেকেও দ্বিগুণ কষ্ট পেতাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? ভাইয়া তাকালেন। আমার ভাইকে তুমি চেনো না সে, যদি আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনো দিনও করবে না, এ বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকলো। বিরক্তিতে মাথা নেড়ে আরেকদিকে ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট তখন বাবা মারা যান। ভাইয়ের বয়স আর কত হবে, 15 কি 16। বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেনি, শোকস্তব্ধ হয়ে পড়েন। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সব তুচ্ছ মনে হলো মায়ের। কান্না আর উদাসীনতার কাছে বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টাই আমায় কে সামলেছে জানো? ভাই। দুহাতে তুলে নিয়েছে আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এরকম কোনো সংকীর্ণ জায়গা ভাই ছাড়েনি। আমি কাঁদবো ভাই তো কখনো সহ্য করেনি। এমন কোনো কিছু যা মা দিতে চায়নি, কিন্তু ভাই এনে দিয়েছে আমায়। আমার একবার চাওয়ায় নিজের প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চাইলো, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। কিন্তু আমি কেন দেব না সে? যদি তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। আমার কথার পরিপ্রেক্ষিতে জবাব শূন্য। আমি কি বলবো, কি উত্তর দেব? অব্র ভাইয়া আবার বলেন, জানি না তোমাদের মধ্যে কি চলছে, ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে এই বিয়ে তাও জানি না। তবে একটা কথা বলবো, ভাইকে যদি চিনতে পারো বুঝবে মানুষটা ভেতরে ভেতরে মোমের মতো নরম, ভালোবাসার তাপ পেলেই নির্নিমেষ গলে যাবে। তখনই অব্র ভাইয়া ভেতর থেকে ডেকে উঠলেন, আন্টি। ভাইয়া আসছি বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিকে চেয়ে মুচকি হেসে বলেন, আসছি, হ্যাভ এ নাইস ড্রিম। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতোর শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়, ভান করলাম আমি ঘুমিয়ে গেছি। কেউ নিশ্চয়ই অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি সন্নিকটে আমার। এরপরে খুব কাছে এসে থামলো। আমি চোখ খিচে বুঝে কাত হয়ে শুয়েছিলাম। সেই মুহূর্তে হাতে টান পড়লো। রুদ্র রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হক চকালাম, জিজ্ঞাসু চেহারায় ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাত করে বলেন, সোরাতে স্বামীকে সালাম করতে হয় জানেন না? আমি দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। পরপর খেয়াল করলাম ওনার পরনে নীল পাঞ্জাবি। মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম। তারপর একই ডিজাইন, একই নকশা, কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন? কি ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমার সংক্ষিপ্ত উত্তরে উনি বোধহয় খুশি হননি। ভ্রুকুচকে পুরো কণ্ঠে বলেন, শুনলে বসে আছেন কেন, নিন সালাম করুন। তেরা তেরা লোক সালাম না করা অবধি যে আমাকে রেহাই দেবে না আমার বোঝা হয়ে গেছে। ছোট্ট শ্বাস ফেলে নামতে উদ্যত হব, ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন, থাক, দরকার নেই। কেমন ফাজলামো, সালাম করতে বলে আবার। বিরক্তি তখন আমার রগে রগে দৌড় মারছে। রুদ্র আমার পাশে বসতে আমি দূরে সরতে গেলাম। অমনি উনি হাত চেপে ধরলেন। আমি জ্বলন্ত চোখে ওনার দিকে তাকালাম। হাত সরান। উনি শান্তভাবে বলেন, সম্ভব না, কাছে আসুন। আমার কিছু বলার পূর্বে উনি হ্যাঁচকা টান বসালেন। হুমড়ি খেলাম ওনার বুকের উপর। ওনার বুকের ভেতরে ধুকধুক শব্দটা তখনও স্পষ্ট কানে বাজল। আমি সরতে গেলাম, উনি বাধা দিলেন, বরং আরও শক্ত করে চেপে ধরে রাখলেন। আমার মাথায় তখন ঘুরছিল একটি প্রশ্ন, একদিনের আলাপে মানুষ কিভাবে এরকম ব্যবহার করতে পারে? নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন সবাই নিয়ে। সুযোগ পেতেই আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে তাকালেন, পরপর নিচের দিকে চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরে কৌতূহলটা চেপে রাখতে না পেরে বলে উঠলাম, একটা কথা বলবেন? উনি ভ্রু নাচালেন। কি কথা?
আমি অনতিবিলম্বে প্রশ্ন ছুড়লাম, আপনি এত ভাবলো একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম দেখে কিভাবে ছেঁচড়ামো করলেন? প্রেমপত্র জোর করে বিয়ে আশ্চর্য না? আপনার মতো লোক সে এরকম করতে পারে এ মানুষ কোশ্চিন কালেও বিশ্বাস করবে? চেহারার সাথে চরিত্রের মিল নেই নাকি আপনি এরকমই যেখানে যান মেয়ে দেখেন তাদেরকেই হাতের ফাঁকে চিঠি তুলে দেন, তুলে নিয়ে বিয়ে করেন? ভেতরে সব রাগ উগড়ে দিলাম আমি। তবু মনে হলো যতটা চেয়েছিলাম তার একানেও পারিনি। অথচ রুদ্র শান্ত চোখে অনিমেষ চেয়ে রইলেন। আমি থামলাম, শ্বাস নিলাম। তখনও উনি চুপ। বলবেনই বাকি? যা সত্যি তাই বলেছি। এরকম ঘটনাই তো ঘটলো আমার সঙ্গে, তাই না? কে বলো আমি কালই আপনাকে প্রথম দেখেছি? আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি বলেই তাকালাম। তাহলে? গম্ভীর মানুষটা মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি, আমার চোখ জড়িয়ে গেল। এতে চেয়ে রইলাম। উনি চুলগুলো উপরে ঠেলে ভরাট কণ্ঠে বলেন, আমি আপনাকে আরো আগে থেকে চিনি। আমি বিস্মিত হয়ে বললাম, আগে থেকে? কবে থেকে চেনেন? কি করে? আমার উদ্বলিত প্রশ্নে উনি বাঁকা হেসে ভ্রু গোটালেন। বলা কি উচিত? আমি দিশেহারা হয়ে বললাম, বলুন না, আমি না হলে কথা শুনতে না পারলে মরেই যাব। উনি তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে বললেন, এসব কি কথা? আমার উত্তেজনা নিভে গেল। মিনমিন করে বললাম, বলুন না প্লিজ। উনি খানিক্ষণ চেয়ে রইলেন নিষ্পলক সুস্থির চাহনি। এরপর একটু এগিয়ে এসে বললেন, আমি সরতে নিলেই বললেন, তাহলে বলবো না? আমি দমে যাই, বসে রই। কথাটা আমাকে শুনতে হবেই। রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেয়ালে তাকালেন। বললেন, ড্রাইভার ছাড়া খুব কম বের হই আমি। মাঝে মধ্যে বলতে গেলে সেদিনও বেরিয়েছি। অনেকটা পথে সে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। আর যা হবার তাই হলো, ঠকে গেল গাছের সঙ্গে। তাও ভালো কারো গায়ে ওঠেনি। দুপুরবেলা বলে রাস্তাঘাটে লোকজন একদম নেই বললে চলে। আমার গাড়ির ফ্রন্ট কাছে ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটেছে। মাথা লেগেছে স্টিয়ারিংয়ে। ফোঁটা ফোঁটা রক্ত শরীরে চুয়ে সিটে পড়ছিল টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কাটে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম কেউ একজন আসুক, আমাকে বাঁচাক। তার কিছু সময় পর টের পেলাম কয়েকটি মেইলে আওয়াজ। আমার হুঁশ তখন বিপন্ন। দেখছি শুনছি, কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা 3-4টে মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে। তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো। আমাকে এই যে শুনছেন বলে ডাকলো অনেকবার। আমি কোনো মতে তাকিয়েছি, কেবল ভ্রু ভিজে চোখের পলক তখন পাথর সমান ভারী। ঝাপসা দৃষ্টিতেও মেয়েটির মুখের আদল বুঝতে পারি। তারপর জ্ঞান হারাই। যখন চেতনা ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। সমগ্র গাত্রে ব্যথা, যন্ত্রণা চিনচিন করছে। হাত পা নাড়ানোর জো অব্দি নেই। অল্প সময় মাত্রই কেবিন ভরে গেল। মা কাঁদছিলেন, অব্রচিন্তিত। আত্মীয় স্বজন, ব্যবসার লোকজন যে যেখান থেকে পারলো দেখতে এলো, খোঁজ নিল। কথা বলতে পারলাম। তারপর 2 ঘন্টা পরে আমার বরাবর স্পষ্ট সেই মেয়েটির কথা মনে পড়ছিল। সেই মেয়েটি যে আমার রক্তাক্ত গাল চাপড়ে আমাকে ডাকছিল। সেই কণ্ঠস্বর যা ঝঙ্করের মতো বাজছিল আমার কানে। আমি তৎক্ষণাৎ ডাক্তারকে প্রশ্ন করলাম, আমাকে হসপিটালে কে এনেছে? জানতে পারলাম কতগুলো কলেজ পড়িয়া মেয়ে সিএনজি করে এনেছে আমায়। শুধু তাই নয়, তার মধ্যে একটি মেয়ে আমাকে রক্ত দিয়েছে। খুব আগ্রহ নিয়ে মেয়েটির ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেনি। সেই নাম সেজুতি। এটুকু বলে উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে বসে আছে। উনি আবার বলতে শুরু করলেন, আমাকে সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবল হয়ে সর্বপ্রথম মেয়েটিকে খুঁজবো এ আমার আগে থেকে ঠিক করা। লোক লাগালাম, ওই রোডের আশেপাশে সব কলেজে খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অব্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে, আরিশা নাম। মা ছবি দেখতে চাইলেন, ও দেখালো। পরপর নিয়ে এলো আমার কাছেও। আমার মনোযোগ অতটাও ছিল না। আমি তখন বের হওয়ার জন্য তৈরি। অব্র আরিশার ছবি দেখাচ্ছিল, এমনকি ওর বাবা মা। এক পর্যায়ে বলল, এটার ছোট বোন সেজুতি। নাম শুনি চকিতে তাকালাম আমি। তড়িৎ বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিশার সাথে সেই মেয়েটি যার মুখছবি আমি দেখেছিলাম। সেদিনের থেকে আজ ভালো করে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল যেন। আমার চিনতে একটু অসুবিধে হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবু হয়নি। আশ্চর্য না? এটাই সে মেয়ে যে আমাকে রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দ বাঁধ ভাঙা। কিন্তু দুর্ভাগ্য প্রকাশ করতে পারিনি। পাছে অব্র বোঝে নাই। শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে। অব্র থেকে জানি আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম। পেয়ে গেলাম একদিনের মাথায় মেয়েটি তার বাড়ির কাছের একটা কোচিং সেন্টারে পড়তো।
আমি প্রায় প্রত্যেকটা দিন তাকে দেখতাম। কলেজ আর কোচিং শেষে নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিন পাল্টালো। কেন যেতাম, কেন দেখতাম, এসব উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমার। পাচ্ছি খুব। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারিনি, সংকোচ হতো। এর আগে এরকম ঘটেনি কিনা। তার উপর সে ছোট, আর সেই সংকোচ কাটাতে কাটাতে 1 বছর পার হলো। এরপর পরই অব্র এসে দাঁড়ালো। আরিশার বিয়ে ঠিক হয়েছে। মাও আমার সঙ্গে বিয়ের কথা বলে বলে ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন অব্রর বিয়েই আগে হবে। আমিও সাই জানালাম, সাথে আগ্রহ নিয়ে বললাম, কালি প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়। দুজনে রাজি হলো। আমার তখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটির বাসায় যাব আর তাকে দেখব, একদম সামনে থেকে দেখব। রাস্তা ফোরালো বড্ড দেরি করে। গিয়ে দেখলাম সেই বহু আকাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ, জলের সাদা কৌটো, পরনে পিঙ্ক চুড়িদার। কি অপরূপ লাগছিল। কিন্তু কি জানেন, আমি রুদ্র রওশন চৌধুরী। নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রপ্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম। মেয়েটির সঙ্গে ধমকা ধমকে করলাম। কেন জানেন, সে যদি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা নাড়ালো। জানে না সে। রুদ্র কণ্ঠ চেপে বলল, আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিলাম, আপনি কতটা হজম করতে পারেন। তবে না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতেও আপনি সামলাতে পারবেন কিনা। একটু থেমে বলো, আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্তে আপনি চলবেন যেন। খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়েতে না করেছেন। তাহলে বলুন তো মেনে নিই কী করে। আমি মেনে নিইও নি, তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে, সম্পূর্ণ নিজের করে ছেড়েছি। ঠিক করেছি না। আমার ওকে পলক তীর করে নড়ছিল। কয়েক পল কথাই বলতে পারিনি। 1 বছর আগের সব কথা এক এক করে স্পষ্ট মনে পড়ল। কোচিং থেকে ফেরার পথে আমাদের সামনে একটা গাড়ি প্রচণ্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লেগেছিল। আমরা অনেকে ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম প্রত্যেকে। হুঁশ ফিরতেই 3 জন ছুটে গেলাম সেদিকে। বাকিটা ঝামেলা পোহানোর ভয়ে প্রস্থান নিল। ভেতরে লোকটির সারা মুখ তখন রক্তে মাখা, চেহারাটা বোঝা যায়নি ঠিকঠাক। লোকটাকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিতে সক্ষম হই। ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবে। আমি চটপট বলে দিলাম, আমার থেকে নিন। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। হাসপাতালে আছে বলতেও পারছিলাম না, অথচ সারা জামা ভর্তি লোকটির রক্তে। যখন শুনলাম লোকের অবস্থা ভালোর দিকে, ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তারপর দিন লোকটাকে দেখতে যেতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিনিকে শিফট করেছেন, যেটা বেশ দূরে। আমিও যাইনি, ফিরে আসি। পরদিন গেলে ভুলে গেলাম সেই ঘটনা, অথচ সেই লোকটাই ছিলেন রুদ্র। আমি তখনও হা করে চেয়ে বিস্ময়ে ভীত হয়ে বললাম, 1 বছর ধরে ভালোবাসেন আমায়। উনি মাথা দোলানেন। আমি ভাবছি, খুব ভাবছি। আড়ালে থেকে একটা মানুষ আমি ফলো করলো, রোজ দেখলো, আর আমি বোকারাম টেরও পেলাম না। কি আশ্চর্য। আমার ভাবনায় ডুবে থাকা মন নড়ে উঠল ওনার হাতের স্পর্শে। আমি তাকালাম। উনি গভীর চোখে চেয়ে বলেন, 1 বছর আপনার কাছে আসার অপেক্ষা করেছি, আপনি আসেননি। এখন আমি এলাম, ফিরিয়ে দিবেন, কাছে টানবেন না। আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি কণ্ঠ খাদে নামিয়ে বললেন, একবার ভালোবেসে দেখুন না, ঠকবে না। আমি স্থির হয়ে বললাম, সময় লাগবে। উনি একটু হেসে বললেন, দিলাম সময়। আদৌ সেদিন আসবে কিনা কে জানে, যেদিন আমায় কাছে টেনে বলবেন ভালোবাসি রুদ্র। আজ আমাদের সংসারে 3 বছর, আর এখন আমি ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি। যত দিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছাড়াই, পাহাড় ডিঙাই পায় সমুদ্র সমগভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাতই কাটে না। ভীষণ ভোরে সবার আগে তার নীরের চিবুক না দেখলে দিন ভালো যায় না। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি, হয়ে উঠেছি তার প্রণয়িনী। আমার শেষ ইচ্ছে, শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয় রসে আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সে যদি দাড়ি টানলো, একবার তাকালো দেয়ালে টাঙানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষীণ হেসে দাঁড়িয়ে সে, আর সে যদি ঠোঁটের হাসি বিরক্ত, অথচ এটাই সে যদি সবচেয়ে পছন্দের ছিল এই 3 বছরে 3 লক্ষ ছবির যে এটাতেই যেন খুঁজে পাই মিশ্র অনুভূতি। ভ্যানিশ। সেদিন যদি উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত। সে যদি প্রসন্ন শ্বাস টানলো, ডায়েরিটাকে ড্রয়ারে রেখে উঠে দাঁড়াতেই পেছন থেকে 2টো শক্ত হাত জড়িয়ে ধরল। স্পর্শ পেতেই সে যদি বুঝে ফেললো এটাকে। মুচকি হেসে বলল, কখন এলেন।
রুদ্র তার চুলের ভাঁজে না ঘষে জবাব দেয়, এই তো এক্ষুনি। ফ্রেশ হবে না? তুমি আমার ফ্রেশনেস, সে যদি লজ্জা পায় একটু চুপ থেকে বলে, শুনুন, হুম, ভালোবাসি। আমিও ভালোবাসি, তোমার থেকেও বহুগুণ বেশি। কেন এত ভালোবাসেন? রুদ্রের হাতের বাঁধন দৃঢ় হয় আরো। সে জ্যোতির কাঁধে থুতনি গুজে উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যা প্রদীপ, আমার সেজতি, আমার প্রণয়ের আসক্ত প্রণয়িনী। সমাপ্ত। গল্পটা অনেক বড়, উচ্চারণে কিছু ছোটখাটো ভুল হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে শুনবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের আগ্রহ ও আপনাদের ছোট ছোট মন্তব্যগুলোই আমাকে আরও নতুন নতুন গল্প পড়তে আগ্রহী করে তুলবে। ধন্যবাদ সবাইকে।